হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল। তোমাদের সকলকে ক্র্যাক বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে যেটা আমরা পড়বো, এর আগের ক্লাসে আমরা ফান্ডামেন্টাল রাইটসের বেসিক্সটা পড়েছিলাম পার্ট 1। আজকে যেটা পড়বো ফান্ডামেন্টাল রাইটসের পার্ট 2। পলিটির সেকেন্ড ক্লাসে যেটা ফান্ডামেন্টাল রাইটস আছে, যেটা ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি, আমরা এর আগের দিন দেখেছিলাম যে 6টা ফান্ডামেন্টাল রাইট আছে। একটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, তারপর হচ্ছে রাইট টু ফ্রিডম, তারপর রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, তারপর রাইট টু কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। 6টা ফান্ডামেন্টাল রাইটের ভাগ আছে। তার মধ্যে প্রথম যেটা বেসিক্সটা সেটা আমরা দেখেছিলাম, এবং আর্টিকেল 12 এবং আর্টিকেল 13, আর্টিকেল 12 এবং 13, এই দুটো আর্টিকেল আমরা পড়েছিলাম। আজকে যেটা পড়বো আর্টিকেল 14 থেকে 18, রাইট টু ইকুয়ালিটির যেটা পার্ট আছে, আর্টিকেল 14 টু আর্টিকেল 18, এই পার্টটা আমরা দেখবো। প্রথম পার্ট রাইট টু ইকুয়ালিটির পার্টটা কী। তাহলে যে আমরা ফান্ডামেন্টাল রাইটটা দেখেছিলাম, ফান্ডামেন্টাল বেসিকটা যারা দেখেনি তারা ক্লাসটা দেখবে, তারপরে এই ক্লাসটা আসবে, আরও ডিটেলসে ভালো করে বুঝতে পারবে। তাহলে রাইট টু ইকুয়ালিটি কি? রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18টাকে বলা হয় রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, এরপর আমরা এখানে একটা এক্সামে কোশ্চেন আসতে পারে যে রাইট টু ইকুয়ালিটিটা এটা আর কনস্টিটিউশন আর কোথায় দেখা যায়। এটা কনস্টিটিউশন আরেকটা কোথায় দেখা যায়? আরেকটা দেখা যায় প্রিয়াম্বেলে। আমরা যে আগের ক্লাসে প্রিয়াম্বেলটা পড়েছিলাম, প্রিয়াম্বেল মানে হচ্ছে প্রস্তাবনা। প্রিয়াম্বেলে দেখা যায় কি আমাদের রাইট টু ইকুয়ালিটিটা, প্রিয়াম্বেলে। ঠিক আছে, তাহলে এক্সামে যদি কোশ্চেন আছে রাইট টু ইকুয়ালিটিটা, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে, এই ইকুয়ালিটির কথা কনস্টিটিউশনের কোথায় বলা আছে? সেটা বলা আছে তোমার প্রিয়াম্বেলে। এরপর আমরা দেখবো রাইট টু ইকুয়ালিটি। ইকুয়ালিটি জিনিসটাকে, ইকুয়ালিটি আমরা দেখি সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে। ঠিক আছে, সমাজে কেউ তোমার সাধু সন্ন্যাসী আছে, সাধারণ মানুষ আছে, ঠিক আছে, গরিব আছে, বড় লোক আছে, ঠিক আছে, বিভিন্ন মানুষ আছে। কিন্তু এই সমাজে যে এত ভেদাভেদের মানুষ আছে, এত জাতির মানুষ আছে, এত ধর্মের মানুষ আছে, সকলকে কি একটা সমানভাবে সমান জায়গায় আনা, সকলকে একেবারে সমানভাবে তৈরি করা, এই যে এই কনসেপ্টটা আমাদের কনস্টিটিউশন যারা মেকার ছিল তারা রিয়েলাইজ করেছিল। এটা সমানভাবে আনার যে জায়গাটা করেছিল যেখানে, সেটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইটসে। মানুষের যে মৌলিক অধিকার, এই অধিকারটাকে ঠিকভাবে রাখার জন্য, সমানভাবে রাখার জন্য, সমানভাবে সকলকে সমান অধিকার দেওয়ার জন্য তোমার রাইট টু ইকুয়ালিটি কনসেপ্টটা আনা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই যে রাইট টু ইকুয়ালিটি যেটা বলতে আর্টিকেল 14, যেটা আর্টিকেল 14টা প্রথম পড়বো, তারপর 15, 16 তারপর পড়বো। ঠিক আছে, তাহলে আর্টিকেল 14 যেটা, আর্টিকেল 14-এ কী বলছে? আর্টিকেল রাইট টু ইকুয়ালিটির কথা বলছে, তাহলে ইকুয়ালিটির কথা বলছে। আর্টিকেল 14-এ দুটো কনসেপ্ট বলছে, একটা হচ্ছে কি ইকুয়ালিটি বিফল ল, আর একটা কী বলছেন? ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে ইকুয়ালিটি বিফল ল এটাকে আমাদেরকে জানতে হবে, আর কি আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এইটা জানতে হবে। তাহলে আর্টিকেল 14-এর মধ্যে দুটো কনসেপ্টের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফল ল, আর একটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে ইকুয়ালিটি বিফল ল এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ব্রিটিশ থেকে। এক্সামে আসতে পারে, তাহলে ইকুয়ালিটি বিফল ল এটা কত নম্বর আর্টিকেল আছে? এটা হচ্ছে আর্টিকেল 14-এ আছে। এটা কোথা থেকে নেওয়া হচ্ছে? এটা নেওয়া হচ্ছে তোমার ব্রিটিশ থেকে। আর হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটাও কোথায় আছে? এটাও হচ্ছে আর্টিকেল 14-এ আছে। আর এটা কোথা থেকে নেওয়া হচ্ছে? এটা নেওয়া হচ্ছে ইউএসএ থেকে। তাহলে এবার আমরা দেখবো ইকুয়ালিটি বিফল লটা কী বলতে চাইছে, আর ইকুয়াল প্রোটেকশন অফ লটা কী বলতে চাইছে। তাহলে ইকুয়ালিটি বিফল লটা কী বলছে? ইকুয়ালিটি আমরা সকলে দেখেছি যে এরকম একটা সিম্বল, যে আমাদের তোমার কোর্টে, ঠিক আছে, কোর্টে কী আছে? যে একটা হাতে একজন কি ধরে তোমার দাড়িপাল্লা ধরে থাকে, এবং দাড়িপাল্লাতে একজন চোখে কী হয়? চোখে ফিতে বাঁধা থাকে। এটা মানে কি? এটা চোখ বাঁধা, মানে আইনের চোখে সকলেই সমান। আইন কি? চোখ বন্ধ থাকে, আইনের চোখে সকলে সমান। আর সমানটা কারণ কি? হাতে কি? দাড়িপাল্লা থাকে, তার মধ্যে কি আইনের চোখে সকল সমান। সেরকম হচ্ছে ইকুয়ালিটি বিফল লটা। তাহলে আমরা যেটা দেখলাম রাইট টু ইকুয়ালিটি, ইকুয়ালিটি বিফল ল। ইকুয়ালিটি বিফল ল বলতে বুঝলাম যে আইনের চোখে সবাই সমান। এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো এটা কি। সাপোজ কোনো একজন সাধারণ মানুষ, ঠিক আছে, সে মাসে কি 4,000 টাকা মাসে ইনকাম করে। ঠিক আছে, সে কী করে? মাসে মজদুরি করে মাসে 4,000 টাকা ইনকাম করে। আর একটা মানুষ আছে যে মাসে 4 লাখ টাকা ইনকাম করে। দুজনে সেম ক্রাইম করলো, দুজনে সাপোজ একটা মার্ডার করে দিল, এবং দুজনে সেম ক্রাইম করার জন্য কী হলো? দুজনকে জেল হলো, এবং জেল দুজন হওয়ার পর একজনের কাছে মাসে 4 লাখ টাকা ইনকাম করার ফলে তার কাছে টাকা থাকার কারণে সে কী করলো? সহজেই বেল পেয়ে যায়। সে সহজেই বেল পেয়ে সে বেরিয়ে পড়ে। কিন্তু যার কাছে টাকা থাকে না সে বেল সহজে পায় না। ঠিক আছে, বেল না পাওয়ার তাকে কি জেলেই থাকতে হয়। তাহলে এটা কি ইকুয়ালিটি? আইনের চোখে দুটোই সেম, দুজনেই সেম ক্রাইম করেছিল, কিন্তু সেম ক্রাইম করার জন্য দুজনকে জেলে ভরা হলো। কিন্তু কারো কাছে টাকা বেশি থাকার জন্য সে জেল থেকে বেরিয়ে গেলো, আর কারো কাছে টাকা পয়সা কম থাকার জন্য সে কি জেলে তাকে জেলে থাকতে হলো। তাহলে ইকুয়ালিটি বিফল এখানে একটা কি মিসম্যাচ হচ্ছে। সেই কারণে আরেকটা নতুন কনসেপ্টের উদ্ভব হলো, সেই কনসেপ্টের নাম হচ্ছে কি ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ লটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে তোমার ইউএসএ থেকে। তাহলে ইকুয়াল প্রোটেকশন অফ লটা কী বলছে? ইকুয়াল প্রোটেকশন লটা বলছে যে যদি মানে ইকুয়াল প্রোটেকশন হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অ্যালাউজ রিজনেবল ডিসক্রিমিনেশন বেসড অন সার্কামস্টান্সেস অফ সিচুয়েশন অফ পিপল। মানে সাধারণ মানুষের দুটো মানুষের সিচুয়েশন কীরকম। সাপোজ একটা হচ্ছে অ্যাডাল্ট, মানে সাধারণ একটা মানুষ, মানে যার 18+ এজ, ঠিক আছে, আর একটা মানুষ হচ্ছে যার হচ্ছে 18 বছরের বয়স নিচে।
এবার দুজনে সেম ক্রাইম করলো, দুজনেই একজন মার্ডার করে দিল, তাহলে একজনের কি সে হচ্ছে নাবালক, তার বয়স 18 কম, আর একজন হচ্ছে 18 বেশি বয়স, তাহলে দুজনের সেম ক্রাইমের জন্য দুজনের কিন্তু সেম তোমার শাস্তি হয় না। একজন হয়তো 10 বছর জেল হয়ে গেলো, একজন হয়তো 1 বছর জেল হলো বা 2 বছর জেল হলো। তাহলে এটা কি সিচুয়েশন দেখে, মানে ইকুয়াল প্রোটেকশন অফ লটা কি বলছে, দুটো মানুষের সিচুয়েশন দেখে, দুটো মানুষের সার্কামস্টান্সেস দেখে দুজন মানুষের কি শাস্তি আলাদা 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 রকম হয়, সেটাকে বলে ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের চোখে সবাই সমান, মানে গরিব হোক বড় লোক হোক, ঠিক আছে, সকলকে কি সমান শাস্তি উপভোগ করতে হবে, সমান শাস্তি পেতে হবে কি যদি সেম ক্রাইম করা হয়। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল বলছে দুটো মানুষের যে সার্কামস্টান্সেস আলাদা, দুটো মানুষের সিচুয়েশন আলাদা, সেই মানুষের কি ক্রাইমটা সেম হলেও তাদেরকে শাস্তিটা আলাদাভাবে, এটা বলা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। বুঝতে পারা গেল। এরপর যে এক্সামে যে কোশ্চেন আছে যে আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর লটা কি, এটাকে রুল অফ ল বলা হয়। তাহলে ইকুয়ালিটি বিফোর ল এর আরেকটা নাম কি, রুল অফ ল। ইকুয়ালিটি বিফোর লটা কোথা থেকে নেওয়া হয়েছে, তোমার ব্রিটিশ থেকে। আর এটা কি, এটা হচ্ছে একটা নেগেটিভ কনসেপ্ট। তাহলে ইকুয়াল প্রোটেকশন অফ লটা কি একটা পজিটিভ কনসেপ্ট, আর ইকুয়ালিটি বিফোর লটা হচ্ছে নেগেটিভ কনসেপ্ট। আর এটা কে তৈরি করেছে রুল অফ লটা, সেটা হচ্ছে এভি ডাইসি, একজন ব্রিটিশ জিউরিস্ট এভি ডাইসি। তাহলে এক্সামে এই কোশ্চেনটা আসতে পারে যে রুল অফ লটা কে বলেছিল, কে দিয়েছিল রুল অফ লটা, দিয়েছিল এভি ডাইসি। তাহলে আর্টিকেল 14 যখন আসবে দুটো কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল আর একটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর লটা কে দিয়েছিল, এভি ডাইসি, ব্রিটিশ থেকে। বোঝা গেল। এরপর আমাদের কিছু এক্সেপশন আছে ইকুয়ালিটি বিফোর লয়ে, তিনটে এক্সেপশন আছে। এক্সেপশন তিনটে কি, সাপোজ কোনো কান্ট্রির, মানে আমাদের কান্ট্রির যদি গভর্নর বা প্রেসিডেন্ট সে দায়িত্বে থাকাকালীন যদি কোনো সিভিল বা ক্রিমিনাল কোনো ক্রাইম করে, তার এগেনস্টে কোনো রকম কিছু প্রসিডিংস হবে না, ঠিক আছে। তাহলে একটা এক্সেপশন দেখলাম যে গভর্নর এবং প্রেসিডেন্টের কোনো রকম প্রসিডিংস হবে না। আর একটা এক্সেপশন কি, যে কোনো এমপি বা এমএলএ যদি কোনো চলাকালীন, সাপোজ সংসদ চলাকালীন সেখানে যদি কোনো কথা বলে, কোনো যদি খারাপ কথা বলে, তার কারণে তার এগেনস্টে কী কোনো রকম প্রসিডিংস করা যাবে না। আরেকটা হচ্ছে ফরেন কোনো ডিপ্লোম্যাট, বিদেশ থেকে কেউ ইন্ডিয়াতে এসেছে এবং ইন্ডিয়াতে এসে তার এগেনস্টে কোনো রকম সিভিল এবং ক্রিমিনাল প্রসিডিংস করা যাবে না। তাহলে এখানে কি ইকুয়ালিটি বিফোর লটা পালন করা হচ্ছে না। তাহলে তিনটে জায়গায় ইকুয়ালিটি বিফোর ল পালন করা হয় না। এটা হচ্ছে গভর্নর এবং প্রেসিডেন্টের ক্ষেত্রে, এমপি এমএলএর ক্ষেত্রে এবং হচ্ছে ফরেন ডিপ্লোম্যাটের ক্ষেত্রে। বুঝতে পারা গেল। এরপর যেটা আমরা দেখবো আর্টিকেল 15 কি বলছে, স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন অন গ্রাউন্ডস অনলি অফ, মানে স্টেট মানে সরকার কোনো মানুষের ওপর, সাধারণ মানুষের ওপর কি ডিসক্রিমিনেট করতে পারবে না, ভেদাভেদ করতে পারবে না। কোন বিষয়ের ওপর, একটা হচ্ছে কি রিলিজিয়ন, ধর্ম থেকে ভেদাভেদ করতে পারবে না। আর কি দেখে, রেস, মানে কালো না সাদা দেখে মানুষের গায়ের রং থেকে কি তার উপর ভেদাভেদ করতে পারবে না। তারপর কি করতে পারবে না, কাস্ট দেখে, জাতি দেখে। আরেকটা কি, সেক্স দেখে, মানে মেল না ফিমেল, ঠিক আছে, না ট্রান্সজেন্ডার, এসব দেখো কি সরকার কি করতে ভেদাভেদ করতে পারে, কোনো মানুষকে ভেদাভেদ করা যাবে। আরেকটা কি, প্লেস অফ বার্থ, কোন জায়গাতে জন্মগ্রহণ করেছে। তাহলে কি এই টোটাল 5টা জিনিস দেখে সরকার কি ভেদাভেদ করতে পারবে না বা ডিসক্রিমিনেট করতে পারবে না। এটা মনে রাখতে হবে যে এক্সামে দিতে পারে যে অপশানে দিয়ে দিল যে এর মধ্যে কোনটাতে ডিসক্রিমিনেট করতে পারবে না। তাহলে কি মনে রাখতে হবে, একটা হচ্ছে রিলিজিয়ান, একটা হচ্ছে রেস, একটা হচ্ছে কাস্ট, একটা সেক্স, আর একটা হচ্ছে প্লেস অফ বার্থ। বোঝা গেল। এরপর যেটা হচ্ছে, কিন্তু সরকারকে ডিসক্রিমিনেট করতে পারে কোন জায়গায় ডিসক্রিমিনেট করতে, সাপোজ একটা রাস্তা আছে, একটা ছোট রাস্তা আছে, বা সামনে একটা স্কুল আছে বা হসপিটাল আছে, সেই ছোট রাস্তা জায়গায় কি বড় যানবাহন অ্যালাউ, আমরা অনেক সময় দেখি একটা বোর্ড লাগানো থাকে, সেখানে বড় যানবাহন অ্যালাউ করা হয় না বা হর্ন বাজানো অ্যালাউ করা হয় না, সেটাকে ডিসক্রিমিনেট করা হচ্ছে। তার মানে কি, সে বলতে পারে আমাকে আইনের চোখে সকলেই সমান, আমি কি আমার বড় হেভি গাড়িটা কি এরা ছোট রাস্তা দিয়ে নিয়ে যেতেই পারি, আমি হর্ন বাজাতে পারি। তাহলে সেখানে কি সরকার ডিসক্রিমিনেট করছে, সেখানে কি তাকে হর্ন বাজাতে দেওয়া হচ্ছে না, তাকে কি বড় গাড়ি অ্যালাউ করা হচ্ছে না। তাহলে পজিটিভ ডিসক্রিমিনেশন, এটাকে কি বলে, পজিটিভ ডিসক্রিমিনেশন, ঠিক আছে। এরপর হচ্ছে শুধুমাত্র সরকারি নয়, প্রাইভেট ইন্ডিভিজুয়াল, কোনো যদি সাধারণ মানুষও যদি ডিসক্রিমিনেট করতে পারবে না, যদি কোনো পাবলিক এন্টারটেনমেন্টের জায়গা হয়, কোনো শপিং মল হলো বা কোনো হচ্ছে সিনেমা হল হলো বা কোনো হোটেল হলো, ঠিক আছে, কোনো একটা রেস্টুরেন্ট হলো, কোনো দোকান হলো, বড় দোকান, সেই সব জায়গায় কি কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল তার মালিক, সেই প্রাইভেট ইন্ডিভিজুয়াল যদি বলে দেয় যে আমি ধর্ম দেখে এখানে কাউকে মানে ঢুকতে দেবো না, বা রেস জাতি দেখে বা কাস্ট দেখে, সেক্স দেখে, প্লেস অফ বার্থ দেখে ঢুকতে দেবো না, সেটাও কিন্তু করা যাবে না। তাহলে আর্টিকেল 15 কি বলছে, সরকারকে, মানে আর্টিকেল 15 কাকে ডিসক্রিমিনেট করতে বারণ করছে, একটা হচ্ছে গভর্নমেন্টকে বা স্টেটকে, আর একটা হচ্ছে কি প্রাইভেট ইন্ডিভিজুয়ালকে, কোনো প্রাইভেট কেউ আছে সে কী করতে পারবে না, কোনো রকম ডিসক্রিমিনেট করতে পারবে না। কিন্তু কি করতে পারে, একটা এক্সেপশনটা হচ্ছে পজিটিভ ডিসক্রিমিনেশন করতে পারে। পজিটিভ ডিসক্রিমিনেশনটা কি, সেটা হচ্ছে কোনো সমাজের কোনো একটা মানে সোসাইটির মানুষ যারা হচ্ছে কি আপলিফ্ট হয়নি, যারা কি নিচে আছে, যেমন হচ্ছে কি ওমেন, মানে মহিলারা, চিলড্রেন, তারপর SC STরা, আর কি যারা সোশ্যালি এবং এডুকেশনাল ব্যাকওয়ার্ড মানুষ,
মানে হচ্ছে এই 4 প্রকারের মানুষ যারা হচ্ছে সমাজে কি অলরেডি পিছিয়ে আছে, তাদেরকে আপলিফ্ট করার জন্য, তাদেরকে আরও উচ্চতায় মানে তাদের সমাজে মেইন স্ট্রিমে আনার জন্য তাদের তাদের সাথে কি পজিটিভ ডিসক্রিমিনেশন করতে পারে, মানে তাদেরকে কি স্পেশাল প্রিভিলেজ দিতে পারে সরকার। সরকার চাইলে তাদেরকে কি এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দিতে পারে, সেটাকে কি ডিসক্রিমিনেশন হিসেবে দেখা হবে না। তাহলে আর্টিকেল 15 দেখলাম, যে আর্টিকেল 15টা তাহলে আরেকবার রিভিশন করছি। তাহলে কি আর্টিকেল 15 কি বলছে, যে ডিসক্রিমিনেট করা যাবে মানে কী দেখে, রিলিজিয়ন থেকে, রেস দেখে, কাস্ট দেখে, সেক্স দেখে, প্লেস অফ বার্থ দেখে। এটা কি স্টেটও করতে পারবে না, আবার তোমার প্রাইভেট ইন্ডিভিজুয়ালও করতে পারবে না এই ডিসক্রিমিনেশনটা। কিন্তু একটা এক্সেপশনটা কি, এক্সেপশন হচ্ছে যদি কেউ মানে মহিলা বা ছোটো বাচ্চারা বা এসসি এসটি যারা জাতি, আর যারা হচ্ছে ওবিসি বা সোশ্যালি আর এডুকেশনালি যারা ব্যাকওয়ার্ড আছে, তাদেরকে যদি আপলিফ্ট করার জন্য সরকার কিছু তাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটি দেয়, এক্সট্রা প্রিভিলেজ দেয়, তাহলে সেটা কি সরকার করতে পারবে এবং সেটাকে কি বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন হিসেবে দেখা হয়। বোঝা গেল? আরেকটা এক্সেপশন হচ্ছে কি, যেটা আমরা দেখি এডুকেশনাল ইনস্টিটিউটে, মানে সাপোজ কোনো কলেজে বা মেডিকেল কলেজে বা ইঞ্জিনিয়ারিং কলেজে কি রিজার্ভেশন দেওয়া হয়, এই রিজার্ভেশনটাও একটা পজিটিভ ডিসক্রিমিনেশন হিসেবে দেখা হয়। মানে কি এটা কি রিজার্ভেশনটা কী কারণে, রিজার্ভেশনটা এই কারণে যে সমাজের পিছিয়ে পড়া যারা মানুষ তাদেরকে মেন স্ট্রিমে আনার জন্য তাদেরকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দেওয়া, যাতে তারা সমাজের মেন স্ট্রিমের সাথে আসতে পারে। বুঝতে পারে গেলো? তা আমরা জানি আমাদের যে জেনারেল আর হচ্ছে এসসি এসটিদেরকে কত পার্সেন্ট দেওয়া হয়েছে, 7.5%, এসসিদেরকে হচ্ছে 15% আর ওবিসি হচ্ছে 27% আমাদেরকে রিজার্ভেশন দেওয়া আছে। এবং ওবিসিদের মধ্যেও দুটো ভাগ আছে, একটা হচ্ছে ক্রিমিলিয়ার, একটা হচ্ছে নন ক্রিমিলিয়ার। ক্রিমিলিয়ার বলতে যারা অলরেডি অ্যাডভান্স সেকশন, যারা অলরেডি এগিয়ে গিয়েছে সমাজে, যারা পিছিয়ে ছিল কিন্তু যারা হয় সাপোজ কোনো অফিসার হয়ে গেছে, অফিসার হয়ে যাওয়ার পর তারা কি স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, স্ট্যাটাস চেঞ্জ হওয়ার ফলে তারা কি ক্রিমিলিয়ারে চলে গেছে, তারা কি আর সেই সুবিধাটা পায় না। যারা নন ক্রিমিলিয়ারের পার্ট আছে তারাই কি ওবিসির সুবিধাটা পাবে। তাহলে ওবিসির মধ্যে দুটো ভাগ দেখলাম, একটা হচ্ছে ক্রিমিলিয়ার এবং হচ্ছে নন ক্রিমিলিয়ার। তাহলে এসটিদের কত পার্সেন্ট রিজার্ভেশন, 7.5, আর এসসি হচ্ছে 15%। বোঝা গেল? এরপর দেখো আর্টিকেল 16 বলছে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, মানে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, পাবলিকের সরকারি কোনো চাকরির ক্ষেত্রে কী হয়, ইকুয়াল অপরচুনিটি, প্রতিটা মানুষকে ইকুয়ালি অপরচুনিটি দিতে হবে, সকলকে সমান অধিকার দিতে হবে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। ঠিক আছে? এরপর বলছে স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট। এখানে কি স্টেট কি ডিসক্রিমিনেট করতে পারে না, কী দেখে ডিসক্রিমিনেট করতে পারে, এটাও এক্সামে আসতে পারে। একটা হচ্ছে রিলিজিয়ান থেকে, রেস থেকে, কাস্ট, সেক্স, ডিসেন্ট, আর ডিসেন্ট মানে কোন বংশে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, আর হচ্ছে প্লেস অফ বার্থ থেকে। এই 6টা জিনিস দেখে কি সরকার কি কোনো রকম ডিসক্রিমিনেট করতে পারবে না। কিন্তু ডিসক্রিমিনেট সরকার করতে পারবে কোন জিনিসের উপর, যদি এডুকেশন কোয়ালিফিকেশন থাকে, কারো হায়ার এডুকেশন থাকে, সেখানে কি সরকার তাকে আগে সুযোগ দিতে পারে। কোথায় যদি কোনো আর্মির কোনো র্যালি হচ্ছে, সেখানে কি টেস্ট দেখে, কোনো এক্সামের টেস্ট দেখে, কোনো তার ফিজিক্যাল ফিটনেস দেখে, সেখানে কি করতে পারে সরকার, কি করতে পারে, তাকে এক্সট্রা প্রিভিলেজ দিতে পারে, তার সাথে ডিসক্রিমিনেট করতে পারে। তাহলে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ডিসক্রিমিনেট করতে পারবে না 6টা জিনিসের উপর। একটা হচ্ছে ধর্ম দেখে, রেস দেখে, কাস্ট দেখে, সেক্স, ডিসেন্ট আর প্লেস অফ বার্থ দেখে। কিন্তু ডিসক্রিমিনেট করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে, ঠিক আছে, পারফরমেন্স অফ টেস্ট অ্যান্ড মার্কস দেখে, আর কি ফিজিক্যাল ফিটনেস দেখে কি ডিসক্রিমিনেট করতে পারবে। তাহলে এক্সেপশনগুলো অলওয়েজ মনে রাখতে হবে যে আর্টিকেল 16 এক্সেপশন কী আছে। এরপর হচ্ছে এবার এক্সেপশনটা কী আছে, নেক্সট 3টে এক্সেপশন আছে এখানে, ঠিক আছে। 1 নম্বর এক্সেপশন হচ্ছে প্লেস অফ বার্থ, মানে কোনো স্টেট গভর্নমেন্ট যদি চায় কোনো এরিয়া, সাপোজ কোনো একটা এরিয়া, যেমন হচ্ছে ছত্তিশগড়ের একটা এরিয়া আছে বাস্তার এরিয়া, সেই এরিয়াটা অনেকটা পিছিয়ে পড়ে গেছে, বা হচ্ছে ওড়িশার একটা জায়গা আছে কালাহান্ডি, সেখানকার বৃষ্টিপাতই হয় না, তা সেখানকার মানুষকে অনেকটা পিছিয়ে আছে। তাহলে প্লেস অফ বার্থ থেকে মানে সরকার কী করতে পারে, যে এই এরিয়ার যারা মানুষ আছে, এই প্লেসের যারা মানুষ আছে, তাদেরকে কি এক্সট্রা রিজার্ভেশন দিয়ে, তাদেরকে পাবলিক এমপ্লয়মেন্টের রিজার্ভেশন দিয়ে তাদেরকে সমাজে মেন স্ট্রিমে আনা যায়। তাহলে প্লেস অফ বার্থ চালে সরকার কীভাবে ডিসক্রিমিনেট করতে পারে, প্লেস অফ বার্থ থেকে ডিসক্রিমিনেট করতে পারে যদি সেই এরিয়াটা অলরেডি পিছিয়ে থাকে। বুঝতে পারা গেলো? তাহলে 1 নম্বর এক্সেপশন দেখলাম। নেক্সট এক্সেপশন হচ্ছে, সুইচটা কাজ করছে। নেক্সট এক্সেপশন হচ্ছে কাস্ট দেখে। সাপোজ কোনো একটা স্টেটে একটা জাতি, কোনো একটা কাস্টের মানুষ জাতি হচ্ছে 10% আছে, কিন্তু তারা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে তাদের 6%-এর থেকেও, তাদের এমপ্লয়মেন্টে, সরকারি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে 6%-এর থেকেও কম তারা পার্টিসিপেট করে। তাহলে সেখানে ব্যাকওয়ার্ড ক্লাস দেখেও সরকার কী করতে পারে, ডিসক্রিমিনেট করতে পারে। তাহলে 1 নম্বর ডিসক্রিমিনেট দেখলাম প্লেস অফ বার্থ দেখে। 2 নম্বর ডিসক্রিমিনেটটা কী দেখবো, কাস্ট দেখেও ডিসক্রিমিনেট করতে পারে, মানে এটা কী পজিটিভ ডিসক্রিমিনেট করা হয়, বা এটা কি বলে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলা হয়। আর একটা টার্ম হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাকশন। এরপর হচ্ছে 3 নম্বর যে এক্সেপশন হচ্ছে রিলিজিয়ন থেকে, ধর্ম থেকে। মানে সাপোজ কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠান, যেমন হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের যে মেম্বাররা হবে, যে চেয়ারম্যান হবে, সেগুলো কি মুসলিমই হতে হবে।
হিন্দুদেরও সেরকম যদি কোনো একটা গভর্নিং বডি থাকে, সেই বডির ক্ষেত্রে যে মেম্বাররা হবে এবং যে চেয়ারম্যান হবে সেটাও কি মুসলিম হতে পারে। এখানে ক্ষেত্রেও এই জায়গাটা কি এই রিলিজনের ক্ষেত্রে এই রিলিজনের কোনো একটা মানে কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেখানে পজিটিভ ডিসক্রিমিনেশন করার কথা বলা হয়েছে। তাহলে তিনটে ডিসক্রিমিনেশন দেখলাম, একটা হচ্ছে প্লেস অফ বার্থ, একটা হচ্ছে কাস্ট, আর একটা হচ্ছে রিলিজন। তো আর্টিকেল 16 তিনটে জায়গাতে ডিসক্রিমিনেশন করা যায় বা তিনটে এক্সেপশন দেখলাম, বোঝা গেল। এরপর হচ্ছে আর্টিকেল না, এরপর দেখবো আমরা ব্যাকওয়ার্ড ক্লাসের একটা কমিটির ওপর, ঠিক আছে। এটা এক্সামে কোশ্চেন এসেছে যে ব্যাকওয়ার্ড ক্লাস যেটা আমাদের ওবিসি, ঠিক আছে, ব্যাকওয়ার্ড ক্লাসকে দেখার জন্য সরকার কী করেছিল 1953 সালে একটা কমিটি গঠন করেছিল। সেই কমিটির নাম হচ্ছে কাকা কালেকার কমিটি। এই কমিটি কী করেছে 1955 সালে তার রিপোর্ট পেশ করে এবং 1950 সালে রিপোর্ট পেশ করার তিনি কী করে 70% রিজার্ভেশনের কথা বলা হয়। তাহলে কাকা কালেকার কমিটি 1955 সালে কী বলে 70% মানে আমাদের ইন্ডিয়াতে যা পপুলেশন 100%-এর মধ্যে 70% পপুলেশনকে কী বলা হয়েছিল যে রিজার্ভেশন দেওয়ার জন্য। তো 1963 সালে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্টে কি এটাকে রিজেক্ট করে দেয়, এটাকে আনকনস্টিটিউশনাল বলে দেওয়া হয় যে সুপ্রিম কোর্ট কী বলে 50%-এর বেশি কোনো রকম রিজার্ভেশন দেওয়া যাবে না। সেই কারণে 1979 সালে সেকেন্ড একটা ব্যাকওয়ার্ড কমিশন গঠন করা হয়, তার নাম হচ্ছে মন্ডল কমিশন। তো 1979 সালে সেকেন্ড কমিশন গঠন হয় 1979 সালে, এবং 1980 সালে সে তার রিপোর্টটা পাবলিশ করে। এবং 1980 সালে রিপোর্ট পাবলিশ করার পর মন্ডল কমিশন কী করে, মন্ডল কমিশন দেখে যে টোটাল ইন্ডিয়াতে কত 3743টা ব্যাকওয়ার্ড কাস্ট আছে। টোটাল ইন্ডিয়াতে কি 3743টা ব্যাকওয়ার্ড কাস্ট আছে, তার মধ্যে সেটা হচ্ছে কি 52% টোটাল পপুলেশনে যে 3743টা ব্যাকওয়ার্ড কাস্ট আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার পপুলেশন 52%। সেই কারণে মন্ডল কমিশন বলে 52%-এর মধ্যে 27% কি 27% জাতিকে কী করা হবে ওবিসি ক্যাটাগরিতে আনা হবে, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরির জন্য রিজার্ভেশনের কথা বলা হয়, ঠিক আছে। তাহলে এটা কি তারপরে কি দেখছে 27 প্লাস 15% প্লাস 7.5%, এটা মিলিয়েও 50% ক্রস করছে না। তাহলে এখানে কি সুপ্রিম কোর্টে আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে পারেনি, কারণ কি অলরেডি 50% সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছিল যে 50% যেন ক্রস না করে। তাহলে এটা টোটাল মিলিয়ে 50% ক্রস হচ্ছে না, সেই কারণে কি ওবিসিটা ইন্ট্রোডিউস করা হয় কি তোমার সেকেন্ড কমিশন যে মন্ডল কমিশনের রিকমেন্ডেশন আসার পর, ঠিক আছে। এবার মন্ডল কমিশন আসার পর গভর্নমেন্ট জবে কি 27% রিজার্ভেশনের ঘোষণা করা হয়। এরপর 1991 সাল আসে। 1991 সালে কী হয় নরসিংহ রাও গভর্নমেন্ট কী করে ইডব্লিউএস, যেটা আজকে আমরা যেটা ইডব্লিউএস বলে জানি, সেই ইডব্লিউএসটাকে ইন্ট্রোডিউস করে ইকোনমিক্যালি উইকার সেকশন। কিন্তু সরকার কী করে মানে সুপ্রিম কোর্ট কী করে এটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দেয়। তাহলে এখনও পর্যন্ত যেটা দেখলাম যে 27% ওবিসি রিজার্ভেশন ঘোষণা করে, কিন্তু ইডব্লিউএসটা এর আগেও একবার ইন্ট্রোডিউস হয়েছিল 1991 সালে, সেটা কি সুপ্রিম কোর্ট ইন্দিরা শাহনাই কেস, ঠিক আছে। এই কেসটার নাম মনে রাখতে হবে, ইন্দিরা শাহনাই কেসে কী হয় এটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দেওয়া হয়, বোঝা গেল। এরপর হচ্ছে দেখবো আর্টিকেল 17। আর্টিকেল 17 বলা হয়েছে আনটাচেবিলিটির বা অস্পৃশ্যতা বা যেটা ছোঁয়াছুঁয়ির কথা বলা হয় সেটার কথা বলা হয়েছে আনটাচেবিলিটি, এর মধ্যে কোনো এক্সেপশন নাই। তাহলে যেটা আমরা দেখবো রাইট টু ইকুয়ালিটিতে একটাই যে আর্টিকেল আছে যার কোনো এক্সেপশন নাই, এটা এক্সামে আসতে পারে যে একটাই আর্টিকেল যার কোনো এক্সেপশন নাই, সেটা হচ্ছে আর্টিকেল 17। এটা হচ্ছে কি একটা পানিশেবল অফেন্স, মানে এই যে আনটাচেবিলিটি যদি কেউ করে তাহলে সেটাকে পানিশেবল, তাকে কি পানিশ করা যাবে, ঠিক আছে। এইরকম একটা সেই কারণে একটা ল পাস করা হয়েছিল 1955 সালে আনটাচেবিলিটি অফেন্সেস অ্যাক্ট, ঠিক আছে। পরবর্তীকালে নামটা চেঞ্জ করা হয় প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। তাহলে আনটাচেবিলিটি অফেন্সেস অ্যাক্ট 1955 সালে তৈরি করা হয়, এর পরবর্তীকালে নাম চেঞ্জ করা হয় প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট, বোঝা গেল। কেউ যদি আনটাচেবিলিটি পালন করে, কেউ যদি আনটাচেবিলিটি করে, সে কি কোনো রকম ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। পার্লামেন্টারি ইলেকশন বা হচ্ছে স্টেট লেজিসলেশন মানে স্টেটের এমএলএ বা এমপির ইলেকশনে সে কি পার্টিসিপেট করতে পারবে না, কেউ যদি আনটাচেবিলিটিতে কেউ কনভিক্টেড হয়, বোঝা গেল। এরপর যেটা হচ্ছে আনটাচেবিলিটি যে ওয়ার্ডটা ইউপিএসসিতে একটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল যে আনটাচেবিলিটি ওয়ার্ডটা আমাদের কনস্টিটিউশনে এটা মানে কোনো রকম বলা আছে কি নাই, তাহলে এটা মনে রাখতে হবে আনটাচেবিলিটি ওয়ার্ডটা কনস্টিটিউশনে কোথাও লেখা নেই, ঠিক আছে। তাহলে আনটাচেবিলিটিটা বুঝবো কী করে, তাহলে আনটাচেবিলিটি আমরা বুঝতে গেলে আমাদের সুপ্রিম কোর্টের বা যে কোনো হাইকোর্টের কোনো একটা জাজমেন্ট দেখতে হবে। তাহলে সেই আনটাচেবিলিটিকে বলার জন্য মহীশূর হাইকোর্ট কী করেছিল একটা তোমার জাজমেন্ট দিয়েছিল, সেখানে কি বলেছে সোশ্যাল ডিসেবিলিটি থেকে মানে আনটাচেবিলিটিকে আমরা কীভাবে বলবো, কী করে বুঝবো যে এটা আনটাচেবিলিটি হচ্ছে। তাহলে আনটাচেবিলিটিকে দেখার জন্য আনটাচেবিলিটিকে বোঝার জন্য মহীশূর হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছিল সেখানে বলা হয়েছিল কোনো মানুষের কোন জাতিতে জন্মগ্রহণ হয়েছে সেই জাতিকে দেখে যদি কোন ভেদাভেদ করা হয়, সাপোজ কোনো একটা ছোট জাতির কোনো একটা মানুষ বা এসসি এসটি কোনো একটা জাতির মানুষ সে যদি একটা মলে যায় এবং সেই মলে গিয়ে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়, তাকে ঢুকতে দেওয়া হয় না, সেটাকে আনটাচেবিলিটি বলা হবে, বুঝতে পারা গেল। তাহলে আনটাচেবিলিটি কোনো ডেফিনেশন কনস্টিটিউশনে দেওয়া নাই, এটা আমাদেরকে কি কোনো জাজমেন্টের মাধ্যমে দেখতে হবে যে আনটাচেবিলিটি কোথায় দেওয়া আছে, আনটাচেবিলিটি বলতে কি বোঝাতে চেয়েছে, বোঝা গেল।
এরপর যেটা দেখবো আর্টিকেল 18 বলছে অ্যাবলিশন অফ টাইটেলস। মানে আমরা যখন দেশ যখন স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হওয়ার আগে কি প্রত্যেকটা মানুষ মানে কোনো বড় রাজার মানুষ, রাজার পরিবারের মানুষরা কী পেতো, বিভিন্ন উপাধি পেতো, যেমন হচ্ছে মহারাজা বলা হতো যাদেরকে, বা রায় বাহাদুর, রায় সাহেব, ঠিক আছে, দেওয়ান বাহাদুর, এরকম বিভিন্ন টাইটেল পেতো। পরবর্তীকালে কী হয়, সরকার যখন কনস্টিটিউশন লাগু হয়, কনস্টিটিউশন মেকাররা কি বুঝতে পারে মানুষকে কি এক এক হয়ে আনতে হবে, ইকুয়ালিটি করতে হবে, ইকুয়াল করতে হবে। সেই কারণে এই যে ছোটো ছোটো এই যে জাতিগুলো আছে, বা এই যে তোমার টাইটেলসগুলো আছে, এই টাইটেলগুলোকে কি অ্যাবলিশ করতে হবে, এই টাইটেলগুলো রাখা যাবে না, মানুষের মধ্যে ভেদাভেদ যাতে সৃষ্টি না হয়। তাহলে এই টাইটেলগুলোকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল কি পরবর্তীকালে কি যখন কনস্টিটিউশন লাগু হয়। এবং আরেকটা কথা বলা হয়েছিল যে ফরেন কোনো বিদেশ থেকে যদি কোনো মানুষকে টাইটেল দেওয়া হয়, কোনো বিদেশ থেকে কোনো রকম যদি কোনো উপাধি দেওয়া হয়, সেটা কি তার নামের আগে ইউজ করতে পারবে না। তাহলে বিদেশেও যদি কোনো নাম কোনো টাইটেল পায় সেটাও ইউজ করা যাবে না। আর এখান থেকে মানে আমাদের দেশ থেকে তো কোনো টাইটেল দেওয়াই হবে না, এটাও পুরোপুরি অ্যাবলিশ করা হয়েছে, ঠিক আছে। এরপর যেটা দেখবো অ্যাবলিশন অফ টাইটেলসে কী বলছে, এবার দু রকম যে টাইটেলস আছে যেগুলো আমরা কি ইউজ করতে পারি। একটা হচ্ছে মিলিটারি টাইটেলস, আর একটা হচ্ছে একাডেমিক ডিস্টিংশন। মানে কেউ পিএইচডি করেছে, সে নামের আগে ডক্টর লাগাতে পারে, কেউ যদি এমবিবিএস করেছে সে নামের আগে ডক্টর লাগাতে পারে, কেউ ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে, সে তার একাডেমিক যেটা মানে কি এটা মানুষের কোয়ালিফিকেশন দেখাচ্ছে, মানুষের স্ট্যাটাস দেখাচ্ছে না, মানুষের পার্সোনালিটি দেখাচ্ছে না, একে তার কোয়ালিফিকেশন, তার এডুকেশনকে দেখাচ্ছে, সেই কারণে এটা নামের আগে ইউজ করা যাবে। আর একটা হচ্ছে মিলিটারি, কি কোনো মেজর বা কলোনিয়াল, ঠিক আছে, এরকম যদি কোনো থাকে তাহলে এগুলোর ক্ষেত্রে মিলিটারি ক্ষেত্রে সে টাইটেল ইউজ করতে পারবে। আর একটা কি ন্যাশনাল অ্যাওয়ার্ডস, কেউ যদি ন্যাশনাল অ্যাওয়ার্ডস পায়, ভারতরত্ন বা পদ্মবিভূষণ বা পদ্মভূষণ, ঠিক আছে, এগুলো ইউজ করতে পারে, কিন্তু নামের আগে সাবটাইটেল বা সাফিক্স বা প্রিফিক্স হিসেবে সে ইউজ করতে পারবে না। বুঝতে পারা গেলো। তাহলে অ্যাবলিশন অফ টাইটেলস আর্টিকেল 18 কথা 18 বলছে, বোঝা গেল। তো যাদের ক্লাসটা ভালো লাগবে তো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।